আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করছিলাম। তো এই চ্যাপ্টারের কিছু টপিক আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। তো আমরা লাস্ট উত্তরবঙ্গের বনভূমির সংকট আর ম্যানগ্রোভস বনভূমি ও তার বর্তমান সংকট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে দেখো আমরা বন যে টপিকটা, সেই টপিকটা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা একটা নতুন পরিবেশের বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে সমুদ্রের নিচের জীবন। খুব ইন্টারেস্টিং জিনিস, সমুদ্রের নিচের জীবন। দেখো তোমরা প্রত্যেকেই কম বেশি টিভিতে বা মোবাইলে দেখেছো সমুদ্রের নিচেটা কীরকম হয়, তাই না? সমুদ্রের নিচে কত ধরনের প্রাণী থাকে, কত সুন্দর সুন্দর গাছ থাকে, রং বেরঙিন, তাই না? ডুবুরিরা সেখানে যাচ্ছে, বিভিন্ন ধরনের গবেষণা করছে। এগুলো আমরা ডিসকভারিতে এবং বিভিন্ন মোবাইলের বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি। তো দেখো এই সমুদ্রের নিচের জীবন কি হয় না, আমাদের স্থলভাগের যে উদ্ভিদ বা প্রাণী তাদের থেকে কিন্তু এই সমুদ্রের নিচের উদ্ভিদ বা প্রাণীরা কিন্তু অনেকটাই অন্যরকম, কারণ তাদের জীবনযাত্রাটা অন্যরকম। আমরা সরাসরি সূর্যালোক পাই, আমরা সরাসরি বাতাস পাই, তাই জন্য আমাদের এক রকমের অভিযোজন বা অ্যাডাপ্টেশন, আর তাদের আর একরকম। তারা সমুদ্রের নিচে থাকে এবং তাদের সেখানে সূর্যালোক অনেক কম পরিমাণে পৌঁছায়, সেখানে অন্ধকার অনেক বেশি, তাই না? সেখানে অক্সিজেনের পরিমাণও কম, জলে দ্রবীভূত যে অক্সিজেন থাকে সেটা নিয়ে ওরা শ্বাসকার্য চালায়। তো সেই জন্য দেখবে ডুবুরিরা যখন নিচে নামে, তোমরা ছবিতে দেখেছো, তারা বড় বড় লাইট নিয়ে নামে, তাই না? সেই লাইটের আলোতে দেখা যায় রং বেরঙিন মাছরা ঘুরছে, বিভিন্ন ধরনের প্রাণীরা রয়েছে, বিভিন্ন কালারফুল উদ্ভিদ রয়েছে, তাই তো? তো দেখো এই সমুদ্রের গভীরে যত নামবে কি দেখতে পাবে না, সূর্যের আলো ক্রমশ কমে যাচ্ছে আর তোমার চারপাশ ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে সমুদ্রের নিচটা কীরকম? প্রথমেই আমরা জানলাম সমুদ্রের নিচে অনেক বেশি অন্ধকার। এর কি কারণ না, সেখানে সূর্যালোক পৌঁছায় না সেজন্য, এবং প্রাণী যত নিচে নামবো প্রাণীদের সংখ্যাও কিন্তু তত কমে যাবে। তো দেখো সমুদ্রের নিচের যে জীবন, সেখানে আমরা যে সমস্ত জীব বা উদ্ভিদ দেখব তাদের মধ্যেও কিন্তু স্থলভাগের উদ্ভিদ এবং প্রাণীর মতোই বৈচিত্র্যতা কিন্তু লক্ষ্য করব। অর্থাৎ সমুদ্রের নিচে শুধুই রুই মাছ রয়েছে, শুধুই শার্ক রয়েছে, শুধুই একই ধরনের অক্টোপাস রয়েছে, এরকম না। সেখানেও জীব বৈচিত্র্য দেখব, অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের প্রাণী আমরা দেখব, তবেই তো সেটাকে কালারফুল লাগে। অনেক রকম ধরনের উদ্ভিদ প্রাণীকে আমরা দেখি, তাই না? তো দেখো জোয়ারের সময় জল যতদূর পর্যন্ত বেড়ে যায় আর ভাটার সময় ততদূর অবধি জল নেমে যায়, তার মাঝের যে অঞ্চল সেখানে দেখা মেলে জীবদের। তাহলে জীবদের মেনলি বাসস্থান কোথায় না, জোয়ারের সময়। আমরা জোয়ার ভাটা নিশ্চয়ই তোমাদের সবার ধারণা আছে, তোমরা ক্লাস 5 থেকে জোয়ার ভাটা শিখে আসছো। জোয়ারের সময় জলের স্ফীতি সেটা অনেক বেড়ে যায়, আর ভাটার সময় কি হয়, জলতলটা অনেকটা নেমে যায়। তো এই জোয়ার ভাটার মাঝখানের যে অঞ্চল, সেখানে দেখা মেলে কি বিভিন্ন ধরনের জীবদের। সেই জীবগুলো কি কি দেখো, যেমন ধরো লাইকেন, তারপরে শ্যাওলা, শামুক, ঝিনুক, ঠিক আছে, তারা মাছ, সাগর কুসুম, কাঁকড়া, এরকম অনেক অংশ থাকে। দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে তোমাদের বইতে, দেখবে লেখা আছে মহীসোপান। মহীসোপান কি? সমুদ্রে ডুবে থাকা মহাদেশের অংশকে বলা হয় মহীসোপান। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, মহীসোপান। এরকম বিভিন্ন ধরনের প্রাণীর কথা আমরা জানলাম, লাইকেন, শ্যাওলা, শামুক, ঝিনুক, ঠিক আছে, কাঁকড়া, আরও অনেক ধরনের প্রাণী এখানে রয়েছে। আর মহীসোপান জিনিসটা কি? মহীসোপান হচ্ছে কাকে বলবো না, সমুদ্রের মধ্যে ডুবে থাকা মহাদেশের অংশ।
মহাদেশের অংশ কি বলা হচ্ছে? মহীসোপান। তো মহীসোপানের ওপরে জলময় যে অঞ্চল, সেখানেও বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবের দেখা যায়। তো এখানে জলের তলায় কেল্পের অরণ্য আর সামুদ্রিক ঘাসের তৃণভূমিতে দেখা যায় স্পঞ্জ, অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী, ছোট ছোট মাছ, সামুদ্রিক কচ্ছপ, সি কাউ, সি হর্স, ছোট ছোট সামুদ্রিক চিংড়ি, এইসব। তো এই কেল্প কি? কেল্প আমরা এগুলো যখন আলাদা করে ইন ডিটেলস পড়বো তখন আরও ভালো করে বুঝতে পারবো। এই কেল্প হচ্ছে এক ধরনের সামুদ্রিক শ্যাওলা, ঠিক আছে? সামুদ্রিক শ্যাওলা। এরা এত বেশি পরিমাণে হয় সমুদ্রের তলায়, পুরো দেখে মনে হয় একটা জঙ্গল হয়ে গেছে। তো সেই সবুজ মতো অংশটা হয়ে যায় এবং এই কেল্প একটা সবুজ আস্তরণ তৈরি করে দেয় জলের তলায়, যেটাকে দেখে মনে হয় যে সমুদ্রের নিচে অরণ্য তৈরি হয়েছে। এই কেল্প অ্যাকচুয়ালি কি না? সামুদ্রিক শ্যাওলা। এছাড়াও এখানে এই সমস্ত জীববৈচিত্র্য ছাড়াও আমরা আরও কিছু জীববৈচিত্র্য দেখতে পাবো, যেরকম আমরা বনের পরিবেশে দেখেছি অনেক ধরনের উদ্ভিদ প্রাণী, তার সাথে সাথে দেখেছি অনেক আণুবীক্ষণিক জীব যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপে দেখতে হয়। ঠিক একইভাবে সমুদ্রের তলাতেও কিন্তু এই জীববৈচিত্র্য আমরা পাবো, যে সেখানে খালি চোখে দেখা যায় এরকম জীব ছাড়াও আণুবীক্ষণিক কিছু জীব দেখতে পাবো যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাবো না। তো দেখো, এই সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন গভীরতায় বিভিন্ন রকমের মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণীরা বাস করে। তো তোমাদের জানতে হবে কি কি মেরুদণ্ডী প্রাণী থাকে, কি কি অমেরুদণ্ডী প্রাণী থাকে। মেরুদণ্ডীদের মধ্যে কি কি থাকে? হাঙর, হ্যাচেট মাছ, এছাড়া আরও অন্যান্য মাছ, তিমি, এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আর অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে থাকে কি কি? তাহলে এগুলো ছোট ছোট শর্ট কোয়েশ্চেন হিসেবে আমাদেরকে জেনে রাখতে হবে। মহীসোপান কি, সমুদ্রের নিচে কি কি প্রাণী থাকে, কেল্প কি, তাই না? অমেরুদণ্ডীদের মধ্যে রয়েছে জেলিফিশ, সাগর কুসুম, অনেক রয়েছে, এত নাম আমি লিখছি না, বলে দিচ্ছি। এছাড়াও রয়েছে কাঁকড়া, স্কুইড, চিংড়ি, অক্টোপাস, তারা মাছ, সমুদ্র শসা, এরকম অনেক ধরনের প্রাণী রয়েছে। দেখো, সমুদ্রের নিচে আমি বললাম যত নামা যায় তত অন্ধকার, কারণ সেখানে সূর্যালোক পৌঁছায় না। কিন্তু দেখো, সমুদ্রের তলাতেও তো উদ্ভিদ থাকে, তাহলে সেই উদ্ভিদকে কি করতে হবে? খাদ্য তৈরির জন্য সালোক সংশ্লেষ করতে হবে। তো দেখো, জলতলের ঠিক নিচে যতদূর অবধি সূর্যের আলো আর তাপ প্রবেশ করতে পারে সেখানেই কিন্তু জীবনের বৈচিত্র্য বেশি, কারণ আলো এবং তাপ যেখানে আছে সেখানে কিন্তু প্রাণীরা বেশি পরিমাণে থাকে, সেই জন্য সেখানে জীববৈচিত্র্যটা বেশি দেখা যায়। আর যত গভীরে যাওয়া যায় তত কিন্তু জীববৈচিত্র্যের সংখ্যা অর্থাৎ জীবের সংখ্যা কমতে থাকে। তো এই অঞ্চলে থাকা যে সমস্ত উদ্ভিদরা রয়েছে তারা সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তাহলে সমুদ্রের নিচে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে যে উদ্ভিদেরা থাকে তারা কি পদ্ধতিতে খাদ্য তৈরি করে, তাহলে দেখো, স্থলভাগ, জলভাগ সব জায়গার উদ্ভিদেরই খাদ্য তৈরির কিন্তু দেখো, তাহলে সমস্ত স্থলভাগ, জলভাগের উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া কিন্তু একই। সেটা কি না, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ হচ্ছে স্বযুক্ত আলোকের উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ করাকেই সালোক সংশ্লেষ বলা হয়। তো দেখো, তাহলে সূর্যের আলো সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছে সেখানে সালোক সংশ্লেষ হয়, সেই জায়গার উদ্ভিদরা কি করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এবং এই স্থলভাগে যেরকম উদ্ভিদের তৈরি খাদ্যের ওপর পুরো প্রাণী জগৎ নির্ভর করে, ঠিক একইভাবে সমুদ্রের তলাতেও জীববৈচিত্র্যের একই ঘটনা ঘটে।
সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যের ওপর নির্ভর করে সমস্ত প্রাণী জগৎ। তাহলে সমস্ত প্রাণী জগৎ কার উপর নির্ভর করে? না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি খাদ্যের উপর। তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই কিন্তু এই খাদ্যের ওপরই নির্ভর করে। তাহলে দেখো এই যে সমুদ্রের তলায় জীবেরা রয়েছে তারা তাদের নিজেদেরকে ওই সমুদ্রের তলাতে বেঁচে থাকার জন্য অভিযোজিত করে নিয়েছে, অর্থাৎ কোন পরিবেশে থাকলে তাদের সুবিধা হয় বা কীরকম তাদের দৈহিক গঠন হলে সুবিধা হয়, এই ধরনের পরিবেশে তারা নিজেদেরকে গঠন করে মানিয়ে নিয়েছে। তো দেখো তোমাদের বইতে একটা ছবি রয়েছে, বিভিন্ন উচ্চতা দিয়ে দেওয়া রয়েছে, মহিষোপান অঞ্চলের অংশ দেওয়া হয়েছে এবং মহিষোপানের নিচে আস্তে আস্তে যে জলস্তরের অংশগুলো রয়েছে মিটারে 0, 50, 100, 200, 500 এরকম করে বিভিন্ন গভীরতার মাপকাঠি দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কি কি ধরনের প্রাণীরা রয়েছে তোমরা দেখলেই সেটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা সমুদ্রের নিচের জীবন সম্পর্কে একটা ধারণা পেলাম, তাই তো, যে এখানটা কীরকম হয়, এখানে কি কি ধরনের জীব থাকতে পারে, এখানেও কি ওপরের মতো মেরুদণ্ড অমেরুদণ্ডে থাকে, অবশ্যই থাকে, এখানেও উদ্ভিদ কি থাকে, অবশ্যই থাকে, তারাও কি সালোক সংশ্লেষ করে, অবশ্যই করে, এবং তাদের তৈরি খাদ্য কি অন্যান্য প্রাণীরা নির্ভর করে, একই ঘটনা যেটা স্থলভাগে ঘটে এখানেও তাই ঘটে। এবার আমরা এই সমুদ্রের নিচের যে জীবগুলো রয়েছে, উদ্ভিদগুলো রয়েছে এবং তাদের কি জীবনযাত্রা রয়েছে তাদের সম্পর্কে একটু একটু করে জানবো। তো তোমাদের বইতে প্রথম একটা টপিক রয়েছে, সেটার নাম হচ্ছে বায়োলুমিনেসেন্স। এটা সম্পর্কে আমরা জানবো। দেখো বায়োলুমিনেসেন্স, এটা এস লিখেছি, ঠিক আছে। বায়োলুমিনেসেন্স জিনিসটা কি? এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। তোমরা অনেকেই বিভিন্ন সিনেমাতে, টিভিতে দেখেছো যে সমুদ্রের নিচে অনেক আলোর মতো কিছু জিনিস, জোনাকি যেরকম আমাদের স্থলভাগে জলে, এরকম কিছু জিনিস জলে এবং যেটা গোটা জলের ওপর ছড়িয়ে থাকে, দেখতে খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে বায়োলুমিনেসেন্স। এটা একটা বিশেষ ধরনের প্রক্রিয়া। সমুদ্রের গভীরে সূর্যের আলো যদি প্রবেশ না করে তাহলে কি হবে? সেখানটা অন্ধকার হবে। তো এখানে আলো প্রবেশ না করলেও অন্য আর এক বিশেষ ধরনের আলো দেখতে পাওয়া যায়, যার কোনো উত্তাপ নেই। এই আলোর কি হয়, আমাদের নর্মালি যে আলো তার উত্তাপ থাকে, সমুদ্রের নিচের আলোর কোনো উত্তাপ নেই, এখানে কোনো উত্তাপ নেই। এবার দেখো এই যে উত্তাপবিহীন যে আলো তাকে বলা হচ্ছে বায়োলুমিনেসেন্স। তাহলে বায়োলুমিনেসেন্স কাকে বলছি? না উত্তাপবিহীন আলোকে বলছি বায়োলুমিনেসেন্স। দেখো সমুদ্রের গভীরে কিছু জীব দেখা যায় যাদের দেহে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই আলো তৈরি হয়। তাহলে এই আলো কিন্তু টর্চের আলো নয়, এই আলো কি হচ্ছে না জীবের দেহে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাধ্যমে এই আলো তৈরি হয়। প্রথম হচ্ছে এই আলো উত্তাপহীন এবং এটা কিভাবে তৈরি হচ্ছে? জীবের দেহে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে। তো এই ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে যে সমস্ত জীবের দেহে, সেই সমস্ত জীবগুলোকে কি বলা হয় না তাদেরকে বলা হয় বায়োলুমিনেসেন্ট জীব। মানে যারা বায়োলুমিনেসেন্স হচ্ছে একটা প্রক্রিয়া, বায়োলুমিনেসেন্স হচ্ছে একটা পদ্ধতি, যার দেহে ঘটে তাকে বলা হচ্ছে বায়োলুমিনেসেন্ট জীব। তাকে কি বলা হয়? বায়োলুমিনেসেন্ট জীব।
তাহলে যারা এই উত্তাপহীন আলো সমুদ্রের তলায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটাতে সক্ষম তাদেরকে বলা হয় বায়োলুমিনেসেন্ট জীব। আর এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বায়োলুমিনেসেন্স। তো বায়োলুমিনেসেন্স কিভাবে হয় না, বায়োলুমিনেসেন্ট যে জীব তাদের দেহে এক ধরনের প্রোটিনের সঙ্গে এক ধরনের রঞ্জক পদার্থ অর্থাৎ লুসিফেরিন নামক এক রঞ্জক থাকে এবং একটা লুসিফারেজ নামক একটা উৎসেচক থাকে। অক্সিজেনের উপস্থিতিতে এই লুসিফেরিন আর লুসিফারেজের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই আলো তৈরি হয়। তাহলে এই বায়োলুমিনেসেন্ট জীবদের দেহে কি কি থাকে না, লুসিফেরিন নামক এক ধরনের কি থাকছে, রঞ্জক পদার্থ থাকছে, লুসিফেরিন। এই লুসিফেরিন রঞ্জক প্লাস কি না একটা এনজাইম বা উৎসেচক, সেটার নাম হচ্ছে লুসিফারেজ। এই লুসিফেরিন এবং লুসিফারেজ উৎসেচকের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অবশ্যই অক্সিজেনের প্রেজেন্সে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে এরা দুজন বিক্রিয়া করে কি তৈরি করছে না, আলো তৈরি করছে, বায়োলুমিনেসেন্স পদ্ধতিটা ঘটাচ্ছে। তাহলে তোমাদের বায়োলুমিনেসেন্স ঘটাতে সাহায্যকারী রঞ্জকের নাম, উৎসেচকের নাম খুব ভালো করে মনে রাখতে হবে, লুসিফেরিন রঞ্জক আর লুসিফারেজ উৎসেচক। এই দুটো রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে কি হচ্ছে, উত্তাপহীন আলো তৈরি হচ্ছে, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে ঠান্ডা আলো বা উত্তাপহীন আলো তৈরির যে পদ্ধতি তাকে বলা হচ্ছে বায়োলুমিনেসেন্স। তো তো এই যে কোনো প্রাণীরা এই আলো তৈরির কিছু যে পদার্থ, সেই পদার্থগুলো কি হচ্ছে, এই মানে তোমরা মিথজীবিতা নিশ্চয়ই পড়েছো, আগে একটু জানো। মিথজীবিতা মানে হচ্ছে দুটো জীব যদি পরস্পর একে অপরের সাহচর্যে বসবাস করে এবং দুজন দুজনকে যদি উপকৃত করে তখন তাকে আমরা বলবো মিথজীবী। দেখো এই বায়োলুমিনেসেন্সকে এমনি এমনি হয় না। বায়োলুমিনেসেন্স কি কেন হয় না, এটা তাদের বিভিন্ন কাজে সাহায্য করে। তো কোনো বায়োলুমিনেসেন্ট জীব কি করে, এই আলো অন্য প্রাণীদের সহায়তা করতে সাহায্য করে। অর্থাৎ দুটো প্রাণী একসঙ্গে বসবাস করে, একটা বায়োলুমিনেসেন্ট জীব অন্য একটা ব্যাকটেরিয়ার সঙ্গে বন্ধুত্ব পাতায় এবং মিথজীবীর সম্পর্ক গড়ে তোলে এবং দুজন দুজনকে উপকৃত করে তোলে। এটা একটা বায়োলুমিনেসেন্টের কাজ। এছাড়াও বায়োলুমিনেসেন্ট জীবরা এই বায়োলুমিনেসেন্সের মাধ্যমে কি করে, খাবার খোঁজে। কারণ ধরো সমুদ্রের তলাটা অন্ধকার, তাহলে অন্ধকারে কি করছে, তারা খাদ্য খুঁজতে সাহায্য করছে তাদের। এছাড়াও খাদ্যকে আকর্ষণ করছে। ধরো সে একটা প্রাণীকে খায়, সেই প্রাণীটা আলো দেখে তার দিকে ছুটে আসছে, কিন্তু সে তাকে খেয়ে নিচ্ছে, তাহলে এটা খাদ্যকে আকর্ষণ করা হচ্ছে। ছদ্মবেশ ধারণ করছে, তাকে যখন অন্য প্রাণী ধরতে আসছে তখন সে এই আলোর মাধ্যমে, সে যে প্রাণী সেটা তারা বুঝতে পারছে না, একটা আলো জ্বলছে ভাবছে, তাহলে অন্য প্রাণীটা বোকা ভেবে চলে যাচ্ছে। এছাড়াও আত্মরক্ষাতে এটা সাহায্য করছে। তাহলে বায়োলুমিনেসেন্সের কাজ কি, এক হচ্ছে মিথজীবিতাতে সাহায্য করছে, দুই নম্বর হচ্ছে কি না খাদ্য খোঁজা, এছাড়াও কি খাদ্য আকর্ষণ, 4 নম্বর কি ছদ্মবেশ ধারণ, আর কি আত্মরক্ষাতে সাহায্য করে। আর দেখো এই বায়োলুমিনেসেন্ট জীব সমুদ্রের কত গভীরতা দেখা যায়, মোটামুটি 200 থেকে 1000 মিটার গভীরতাতে বায়োলুমিনেসেন্ট জীবদের তুমি দেখতে পাবে। 200 থেকে 1000 মিটার গভীরতায় দেখা যায়। তাহলে দেখো
বায়োলুমিনেসেন্স কি, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রায় বায়োলুমিনেসেন্স কি আসে, টিকা আসে, ঠিক আছে, একটা 3 নম্বরের টিকা আসে বায়োলুমিনেসেন্স সম্পর্কে। তো দেখো বায়োলুমিনেসেন্স একটা পদ্ধতি আমরা জানলাম, সেই পদ্ধতিটা কীরকম একটা পদ্ধতি না, সমুদ্রের তলায় কিছু জীবের দেহে উত্তাপহীন আলো তৈরি হয়, যে আলোটা তাদের সমুদ্রের নিচে ঘুরে বেড়াতে সাহায্য করে, আরও অন্যান্য কাজে সাহায্য করে। তো এই উত্তাপহীন আলোটা তৈরি হয় কি করে না, ওই সমস্ত জীব যারা বায়োলুমিনেসেন্সের মানে ঘটাতে সক্ষম তাদের বায়োলুমিনেসেন্ট জীব বলছি। এই জীবের দেহে লুসিফেরিন নামক রঞ্জক থাকায় এবং লুসিফারেজ নামক উৎসেচক থাকায় এই দুটোর বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, এবং বিক্রিয়ায় কি হচ্ছে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং সেই আলোটা কি করছে না সমুদ্রের তলায় তাদেরকে অনেকভাবে সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে না, তাদেরকে অন্যান্য বিভিন্ন ব্যাকটেরিয়ার সাথে বন্ধুত্ব বাঁধাতে, মিথজীবিতার সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করছে, খাদ্য অন্বেষণে সাহায্য করছে, খাদ্যকে আকর্ষণ করতে, আত্মরক্ষা করতে, ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করছে। আর এই বায়োলুমিনেসেন্ট জীবদেরকে আমরা সমুদ্রের কত মিটার গভীরতায় দেখব, মোটামুটি 2000 থেকে 1000 মিটার গভীরতায় দেখব। তাহলে দেখো আমরা আজকের এই টপিক থেকে সমুদ্রের নিচের যে জীবন সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম, এবং প্রথম যে ধারণাটা পেলাম সমুদ্রের নিচের একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে বায়োলুমিনেসেন্স, সেটা সম্পর্কে জানলাম। এবং এটা যতটা ইন্টারেস্টিং ততটাই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ বায়োলুমিনেসেন্স সম্পর্কে অনেক প্রশ্ন আসে। কী কী শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, কী রঞ্জক থাকে, কী উৎসেচক থাকে, এই আলো উত্তাপহীন যে আলো পাওয়া যায় তার নাম কি, বায়োলুমিনেসেন্সকারী জীবদের কি বলে, ঠিক আছে, এটা কি কাজে সাহায্য করে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, এবং ইন ডিটেলস বড় কোয়েশ্চেন বায়োলুমিনেসেন্স টিকা আসতে পারে। তাহলে তোমরা এই পর্যন্ত একটু ভালো করে পড়বে। পরের ক্লাসে আমরা সামুদ্রিক যে জীবগুলো রয়েছে সেই জীবগুলো সম্পর্কে জানবো, তাদের কি আচার আচরণ, তারা কোথায় থাকে, কিভাবে তাদের জীবনযাপন হয়, সেগুলো সম্পর্কে জানবো।